হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রাচীর। লিখেছেন নূপুর ইসলাম। সুবর্ণার সাথে নিশাতের দেখা হলো একেবারে রাতে, খাবারের সময়। নিশাত ফিরেছে সন্ধ্যায়, ফিরে রুমে ঢুকেছে, বের হলো একেবারে এই তো কিছুক্ষণ আগে। সুবর্ণা ভেবেছিল নিশাত বাসায় ফিরে কৈফিয়ত দেওয়ার চেষ্টা করবে, তবে এই রকম কিছুই দেখা গেল না। নিজের মতো আছে। তাকে দেখেই কালকের মতো গদগদ হয়ে একটা সালাম দিল, দিয়েই শেষ। এখন মাহফুজ নিনিতের সাথে খুব উৎফুল্ল নিয়ে কথা বলছে আর খাবার খাচ্ছে। এত খুশি সে এখনো না নিনিতকে দেখেছে না মাহফুজকে। কিছুক্ষণ আগে একবার দেখলো নিনিতের কালো মুচড়ে দিল। নিনিত ব্যথা পেয়েছে বলে মনে হয় না, বরং মিষ্টি করে হাসলো। তখনই ওয়াহিদ বাসায় ফিরল। একবার ডাইনিংয়ের দিকে তাকালো, তারপর যা করে তাই করলো, সোজা নিজের রুমে। ওয়াহিদ তার দিকে তাকায়নি, তাকিয়েছে নিশাতের দিকে। আর এটা ভেবেই তার শরীরে আগুন জ্বলে গেল। সে সেই আগুন নিয়েই তেজের সাথে বলল, ওয়াহিদের জন্য একটু বসলেই তো পারতে, অতিরিক্ত কাজ না হলে তো 10টার মধ্যেই ফিরে। নিশাত তখন ভাতে কাঁচামরিচ ডলে নিচ্ছে। এই বাড়ির মানুষেরা ঝাল খায় না, সব কিছু ফেদা ফেদা। সে ডলতে ডলতে বলল, আমি তো বসতেই চেয়েছি, আপনার ছেলেরই ঢং বেশি। না পেয়ে বউ পেয়েছে বলে কোনো দরকার নেই, যখন ইচ্ছে খেয়ে নিতে পারো। তার তো ফেরার ঠিক ঠিকানা নেই। তাছাড়া সবসময় নাকি সে একা একাই খাবার খেয়ে অভ্যস্ত। সবসময় আর বিয়ের পরে এক হলো। আমি বয়স্ক মানুষ, নিতুর মতো। এটা কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে না? সারা রাত তো আর বসে থাকার জন্য বলছি না। নিশাত হাসলো। বড় ভুল হয়ে গেছে, এমনভাবে বলল, কালকে থেকে আমি অবশ্যই বসে থাকবো মা। সুবর্ণা এই অবশ্যই বসে থাকবো বলায় কোনো ভরসা হলো না। এই মেয়ে সত্য মিথ্যা সব এক এক করে অনায়াসেই বলে, আর তার জন্য কোনো মাথা ব্যথাও নেই। তখনই মাহফুজ বলল, সবারই নিজস্ব ফ্রিডম আছে মা। নিতুর যেমন নিজের মতো থাকতে পছন্দ করে, ভাবিরও এমনটা হওয়া উচিত। তাছাড়া ভাইয়া যেমন কাজ করে ভাবিও তেমন করে। ভাবি যদি নিজের ইচ্ছায় অপেক্ষা করে সেটা ভিন্ন, তবে চাপিয়ে দেওয়াটা অন্যায়। সুবর্ণা বিস্ময় নিয়ে তাকালেন। মাহফুজকে তিনি ছেলের মতো স্নেহ করেন। তার ধারণা ছিল মাহফুজও তাকে মায়ের মতোই সম্মান করেন, তবে আজ মনে হলো করার জন্যই করেন। সে তাকিয়ে বলেন, নিতুর সাথে তুমি এর তুলনা করছো কেন? নিতু এ বাড়ির মেয়ে, আর সে বউ। নিতু তোমাদের বাসায় গিয়ে নিশ্চয়ই তার মতো থাকে না। মাহফুজ হালকা হাসলো। তার বলতে ইচ্ছে করলো, নিতু থাকলোটাই বা কবে। তবে সেই কথাই গেল না। শান্তভাবেই বলল, আমার কথায় মনে কোনো কষ্ট নেবেন না মা। তবে সন্তানেরা বড় হলে তাদের দিকটা তাদের ওপর ছেড়ে দেওয়া ভালো। নিশাত কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে মাহফুজের দিকে তাকালো, যেন ভরা গাঙ্গে ভরসা অবস্থায় একটু কাঠের লাকড়ির সাহায্য পেল। সুবর্ণা রাতে ভাত খায় না, সাদা রুটি আর সবজি। সেই রুটি হাতে পিষে তেজের সাথে কাজের লোককে বলল, নিতু কোথায়? কাজের লোক বলার আগে মাহফুজ নির্বাক চিত্তে বলল, নিতু রাতে খাবে না মা, তার ওজন নাকি বেড়ে যাচ্ছে, তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। নিশাত ঠোঁট টিপে হাসল। পুরো গোষ্ঠীকে জ্ঞানদাতার নিজের পরিবারই ফাঁকা ঠনঠনা। সে ঠোঁট টিপে হেসেই বলল, রাতে এভাবে একেবারে না খেয়ে থাকা একদম ঠিক না মা, অ্যাসিডিটি হবে তো। অল্প হলেও কিছু খাওয়া দরকার। তুমি নিজের চিন্তা করো। সেটাই তো করছে। আপনারা বুঝছে আমার নিজের না, বলেই নির্নিতের মাথায় হাত বুলিয়ে দিল। মাহফুজ দেখে সুন্দর করে হাসলো। সে হাসি দেখে সুবর্ণার রাগে শরীর ফেটে যেতে চাইল। তখনই ওয়াহিদ এসে বসলো নিশাদের পাশে। সুবর্ণা আবারও অবাক হয়ে তাকালো। হচ্ছেটা কি বাড়িতে? ওয়াহিদ বাসায় ফিরে কখনো সাথে সাথে নিচে আসে না। ফ্রেশ হবে, কফি খেয়ে রিল্যাক্স হবে, তারপর। ওয়াহিদ সুবর্ণার থমথমে মুখ দেখে বলল, কোনো সমস্যা মা? না। ওষুধ নিচ্ছ তো ঠিক মতো? তখনই কাজের লোক ওয়াহিদের খাবার আনলো। তার খাওয়া দাওয়া এমনিতেও কম, রাতে আরো কম। সে খাবার নিতেই নিশাত আহ্লাদ করে বলল,
চিংড়ির তরকারিটা দেই, এটা খুব ভালো হয়েছে। ওয়াহিদ চমকালো না, ঠোঁট টিপে একটু হাসলো। সে ধরেই নিয়েছে এই মেয়ে নিত্য নতুন রূপ দেখবে। সারাদিন সে বেশ কয়েকবার ফোন দিয়েছে, সকালের কাণ্ডের পর আর ফোনই ধরেনি। তার হাসির মাঝে নিশাত এক গাদা তরকারি ওয়াহিদের প্লেটে তুলে দিল। সুপর্ণা তাকিয়ে বলল, গাধার মতো কি করছো? ওয়াহিদ মাকে থামিয়ে বলল, সমস্যা নেই মা, আমি খাচ্ছি। নিশাত আরো 2 চামচ ভাত তুলে দিল। দিতে দিতে বলল, আপনিও না মা, ছেলে মেয়েদের কিচ্ছু বলেন না। এত লম্বা চওড়া মানুষ, এইটুকুতে কি হয় বলেন? বলে তরকারির উপরে 2 চামচ ডালও তুলে দিল। ওয়াহিদ টু শব্দও করল না। তবে সুবর্ণা উঠে চলে গেল। যেতেই নিশাত বলল, শুনুন, এখন থেকে কখন ফিরবেন না ফিরবেন সব আপডেট আমাকে জানাবেন। এই যে একা একা প্রায় খেয়ে উঠলাম, কেমন দেখায় বলেন? মা খুব রাগ করলেন। ওই তো মাহফুজ ভাইয়া আমার হয়ে বললেন বলে রক্ষে। মাহফুজ হালকা হাসলো। নিশাত হাসি ফেরত দিল, দিয়ে আবার ওয়াহিদের দিকে ফিরে বলল, আর কিছু লাগবে আপনার? ওয়াহিদ শান্তভাবেই বলল, লাগবে। নিশাত গলেই বলল, কি? ওয়াহিদ উত্তর দিল না। নিশাত ওয়াহিদের দিকে তাকিয়ে মুখ বাঁকালো, বাকি মাহফুজের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু লাগবে ভাইয়া? না ভাবি, আপনি বসুন তো, আমার শেষ। বলে মাহফুজ উঠল। সে যেতেই ওয়াহিদ আস্তে করে বলল, তোমাকে? মানে? ও যে জিজ্ঞেস করলে কি লাগবে। বাবা, একদিনে এত উন্নতি! বিয়ে করে উন্নতি না হলে পরে তো বদনাম হয়ে যাবে। উন্নতি হলেই যে হবে না, এটা কি বলল? না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো। তা ঠিক, নাচতে যখন নেমেছি আর ঘুমটা তুলে লাভ কি? বলুন পতিদেব, আপনার সেবায় কখন বিলীন হব? ওয়াহিদ হেসে ফেলল। তার হাসি দেখে নিনি তো হাসল। তার মাথায় হাত বুলিয়ে ওয়াহিদ বলল, নেক্সট ফ্রাইডে রিসেপশনটা রাখবো। তুমি কাকে কাকে ইনভাইট করতে চাও জানিয়ে দিও। আমি কাউকেই চাই না। ভালো। হানিমুনের জন্য কোনো স্পেশাল চয়েস আছে? আছে। কি? জাহান্নাম। গুড। নিশাত বিরক্ত চেপে উঠে চলে গেল। এত মেন্দা মার্কা বেটা জীবনে দেখেনি। রাগ ওঠে না কেন? ওয়াহিদ নিশাতের যাওয়ার দেখে আগের মতোই হাসলো। হেসে বলল, অল ওকে নিনিত বাবা। ইয়া। মামি পছন্দ হয়েছে? অনেক। ওয়াহিদ হাসলো, হেসে বলল, আমারও। নিশাত আজকে ঘুম থেকে উঠেছে খুব ভোরে, নিজে থেকেই উঠেছে। 1-2 বছরে অন্তত তাদের অভ্যন্তরীণ প্রশিক্ষণে যেতে হয়। 2 থেকে 3 দিনের কোর্স। এই কোর্সেরই ডেট পড়েছে, সেখানে রওনা দেবে। সে অবশ্য কখনো কাউকে বলেনি, বলার কোনো ইচ্ছেই নেই। সে উঠেই কাচের রুমটায় উকি দিল। খালি গায়ে শুভ্র একটা চাদরে কুশন জাপটে ওয়াহিদ ঘুমিয়ে আছে। পাশেই ল্যাপটপ। কাজ করতে করতে সেখানে ঘুমিয়েছে, নাকি ইচ্ছে করে ঘুমিয়েছে নিশাত জানে না। তবে গতকালও সে লাইট অফ করে আগেই ঘুমিয়েছে। ওয়াহিদ নিচে থেকে এসে আর লাইট অন করেনি। ল্যাপটপ আর কফি নিয়ে সোজা ওই রুমে চলে এসেছে। সে ফিরে এলো, এসে নিজের মতোই রেডি হলো। হালকা কিছু গোছগাছ করে বেরোবে তখনই দেখলো দরজা লক। নিশাত বড় একটা শ্বাস ফেলল। এই বেটা তলে তলে মিচকা শয়তান, ঠিক জেনে গেছে। সে শ্বাস ফেলে 1 গ্লাস পানি নিয়ে সোজা গেল ওয়াহিদের সামনে। একবার ভাবলো পুরো গ্লাস ঢেলে দেই, তবে নিজেকে সামলে হাত দিয়ে ছিটালো। সাত সকালে এত রং ঠং ভালো লাগে না। ওয়াহিদ চোখ খুলল না। আরাম করে শুতে শুতে বলল, লাভ নেই। নিশাত বিরক্ত মুখে বলল, দেরি হচ্ছে আমার, হোক। আমি পুরো গ্লাস ঢেলে দেব, দাও। আমার বাথরুমে বাথটাব দেখেছো তো? 2 জনের জন্য একদম পারফেক্ট। নিতে আমার 2 সেকেন্ড লাগবে। এত কাহিনী করছেন কেন? তোমার সাথে তো আমার কাহিনীর সম্পর্ক। নিশাত রাগে দাঁতে দাঁত পিষে বলল, কি চাচ্ছেন বলুন তো? আমি আপনার কোনো কাজে ডিস্টার্ব করেছি তো আমার কাছে ব্যাকরা ঘটাচ্ছেন কেন? ওয়াহিদ চোখ খুলল। নিশাতের গায়ে সাদা একটা কামিজ, ঠোঁটে হালকা লিপস্টিক। মেয়েটার চোখে কখনো কাজল পড়ে না। সে উঠে বসতে বসতে বলল, রাতে তো বললামই শুক্রবারের রিসেপশন, তো আজ কি বার? মঙ্গলবার।
সময় মতো থাকলেই তো হলো। বিয়ে শুধু একটা অনুষ্ঠান হয় না নিশাত, সেখানে অনুভূতি থাকতে হয়। আপনার জন্য কখনো আমার কোনো অনুভূতি হবে না, এটাই সত্য। এক সত্য, দুই সত্য, তিন সত্য। কাছে আসো, দেখে অনুভূতি কি না করে হয়। নিশাত ওয়াহিদের ঠিক সামনে বসলো, বসে বলল, নিন আসলাম, দেখি কত অনুভূতি হয়। ওয়াহিদ হাসলো, হেসে চোখে চোখ রেখে বলল, তোমার হৃদয় কোথায় মেয়ে? অনেক বছর আগে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার এই শরীর না, হৃদয়টা চাই। সেটার খোঁজ আপনি কখনো পাবেন না। কেন, সুবর্ণার ছেলে বলে? হ্যাঁ। তাহলে বিয়ের জন্য রাজি হয়েছে কেন? সোজাই তো বলা হয়েছিল রাখতে চাও কি না। তো রাখতে চাও কিনা জিজ্ঞেস করেছেন, এখানে আবার হৃদয় কি? অযথা ঢং। বউ লাগবে সোজা বলুন। ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলে কুশনের নিচে থেকে চাবি বের করে দিল। দিতে দিতে বলল, শুক্রবারে আমার বউ আমি ফেরত চাই। যদি না পাই তোমার খবর আছে মেয়ে। নিশাত মুখ বাকিয়ে চাবি নিয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে সোফার নিচে সাইডে একটু ওকে ঝুঁকি মারল। কণা এসে বলল, কি হয়েছে ভাবি? আর বলো না, কালকে অনেক রাত পর্যন্ত মাহফুজ ভাইয়ার সাথে বসে বসে আড্ডা দিলাম। রুমে গিয়ে দেখি কানের দুলটা নেই। এখানে পড়লো কি না, এদিকে আবার আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি যান ভাবি, আমি দেখছি। সমস্যা হবে না তো তোমার? কি যে বলেন ভাবি, কিসের সমস্যা? অসংখ্য ধন্যবাদ কণা। আর মাকে একটু কষ্ট করে বলে দিও তো আমি বেরিয়ে গেছি। আচ্ছা ভাবি, সমস্যা নেই। নিশাত হেসেই বেরিয়ে গেল। নামাজ পড়ে সুবর্ণা কখনো ঘুমায় না, বাগানে হাঁটাহাঁটি করে, তসবিহ পড়ে। আজকেও তেমনি বেরিয়ে দেখে কণা আর আরেক কাজের লোক সোফার নিচ তো ভালোই, পুরো ঘর তল্লাশি চালাচ্ছে। সে অবাক হয়ে বলল, কি হয়েছে? ভাবির নাকি দুল হারিয়েছে। কখন? কাল রাতে। দুলাভাই আর ভাবি নাকি এখানে বসে গল্প করেছে। রুমে গিয়ে দেখে দুল নেই, তাই ভাবলো এখানে পড়েছে কিনা। সুবর্ণা ভ্রু কুঁচকে বলল, কে কে গল্প করেছে? দুলাভাই আর ভাবি। কখন? রাতে। সুবর্ণা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মন বলল, কিছু একটা ঠিক নেই। কি নেই ধরতে পারল না। সে চিন্তা করতে করতেই রুমের দিকে এগোলো। তখনই তার চোখের সামনে ভেসে উঠল অনেক অনেক দিন আগে কিছু স্মৃতি। এভাবেই হেসে হেসে গড়িয়ে পড়া, এভাবেই বসে বসে আড্ডা দেওয়া, সব কিছুতে নাজিম ভাই করে বলে যাওয়া। ভার্সিটিতে যাওয়ার সময় দৌড়ে নাজিম ভাইয়ের বাইকের পেছনে বসে আহ্লাদ করে বলা, একটু পৌঁছে দিন না নাজিম ভাই, প্লিজ প্লিজ। সুবর্ণার শরীর কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতেই সিঁড়িতে পা রাখতেই ফসকে গেল। কন্যা শব্দ পেয়ে পেছনে তাকাতেই এক চিৎকার দিল। নিশাত বসে বসেই জানালা দিয়ে ওয়াহিদের গাড়িটা দেখল। ব্যাস, থামতেই সে চোখে সানগ্লাস লাগিয়ে 100% ভাবওয়ালা ভাব নিয়ে গাড়ি থেকে নামলো। গায়ে কালো টি শার্ট, জিন্স, দৃষ্টি বাসের দিকে। সে চেলচেলিয়ে নিচু হয়ে গেল। আজকে তার ফেরার কথা ওয়াহিদ জানে, তবে কখন জানার কথা না। তার সব খবরাখবর এই লোকের হাতে থাকুক। সেও দেখতে চায় কত খবরাখবর নিতে পারে, নিয়ে কোন ঘোড়ার ডিম করতে পারে। তার পাশে বসেছে সুজানা নামের একটা মেয়ে, এখনো বিয়ে হয়নি। এই বাস ভর্তি তাদেরই মতো বিভিন্ন ব্রাঞ্চের লোক। এই 3 দিনে অনেকেরই সাথে ভালো পরিচয় হয়েছে। সুজানাও সেই দলের। সে চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলল, লোকটা কে গো? দৃষ্টি তো আমাদের বাসের পানি। বলে পুরো বাসে একবার চোখ বুলিয়ে বলল, কারো ভাইটাই নাকি। এমন মালদার পার্টি হয়ে এই সামান্য চাকরিও কেউ করে? আমার তো জানাই ছিল না। নিশাত উত্তর দিল না। মোবাইল বের করে মোবাইলে ধ্যান দিল। সবাই নামুক, ধীরে সুস্থে নামা যাবে। তাছাড়া এই বেটাকে সবার সাথে পরিচয় করার কোনো ইচ্ছা তার নেই। তাই সে সিসটা নামিয়ে আর একটু আরাম করে বসল। সুজানার ধ্যান জ্ঞান সব ওয়াহিদের দিকে। অবশ্য শুধু তার না, যারা যারা নামছে সবাই একবার হলেও তাকাচ্ছে। সবাই মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির। এমন ভাবওয়ালা দেখলে তাকাবে, এটাই স্বাভাবিক। সুজানা জিনিসপত্র গোছাতে গোছাতে আফসোস নিয়ে বলল, দুনিয়ার সব হ্যান্ডসামই টাকাওয়ালা পয়সার কুমির হয়ে বসে আছে।
আমাদের মতো গরিবদের কি হবে না বলো তো? নিশাত মোবাইলে চোখ রেখে বলল, হ্যান্ডসাম হতে কখনো টাকা লাগে না, বরং টাকা পকেটে থাকলেই যদু মধু কদু সবাই হ্যান্ডসাম। বলেছি তোমাকে, এই বান্দাকে দেখো, আমার তো ধারণা ছেঁড়া লুঙ্গি তো একে গরম তাওয়ার মতো হট মনে হবে। আর তার অ্যাডাম অ্যাপেল, উফ, সব ছেলেকে কিন্তু মানায় না। একে কেমন মানিয়ে গেছে। নিশাত চোখ তুলে তাকালো। ওয়াহিদ তাদের এক স্যারের সাথে হাত মিলিয়ে হেসে কথা বলছে। তার অ্যাডাম অ্যাপেল তার হাসি ঠোঁটের সাথে ওঠানামা করছে। আশ্চর্য, এতদিন হলো তার তো কিছু চোখেই পড়েনি। সে ভাবার চেষ্টা করলো, চেষ্টা করে যা বের হলো তা হলো সে এই বান্দার সাথে একই বাড়িতে একই রুমে, তাছাড়া মারামারি টাইপ চাপটাচাপটিও হয়ে গেছে। তবুও এখনো ভালোভাবে নোটিসও করেনি। আহারে বেচারা, কত মেয়ে পাগল, আর এমন বিয়ে করলো বউ পাগল হবে দূরের কথা, সামান্য নোটিসও করছে না। সে আফসোস করতে করতে আবার মোবাইলে ধ্যান দিল। সুজানা গুছিয়ে উঠতে উঠতে বলল, আসি নিশাত, ভালো থেকো। নিশাত হেসে বিদায় জানালো। সুজানা বের হবে তখনই ওয়াহিদ বাসের ভেতরে এসে দাঁড়ালো। এসে বলল, নিশাত। সুজানা হা হয়ে গেল। হা হয়ে বলল, আপনি নিশাতের রিলেটিভ নাকি? ওয়াহিদ হালকা হাসলো, হেসে বলল, হাজব্যান্ড। সুজানার হাত থেকে ব্যাগ পড়ে গেল। সুজানা কোনো রকম উঠিয়ে নিশাতের দিকে তাকালো। কি মেয়ের বাবা! সে উঠেই তাড়াহুড়ো করে নামলো। ছি ছি, কি লজ্জার ব্যাপার, বউয়ের সামনে জামাইয়ের দিকে কুনজর। আল্লাহ মাফ করো। বাস প্রায় ফাঁকা। ওয়াহিদ এসে বলল, নামার ইচ্ছা নেই ছিল, তবে আপনাকে দেখে ইচ্ছা মরে গেছে। ভালো, বলেই নিশাতের পাশে বসলো। সাথে সাথে নিশাত দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলল, চলুন যাওয়া যাক। বসো নিশাত, বাস তো আমার মামার বাড়ি না, বউ নিয়ে আরামে বসে থাকবেন। মামার বাড়ি হোক আর নিচের, আরামে বসবো সেই কপাল আমার নেই। একদম সত্যবাণী, কোনো ভেজাল নেই। এবার উঠুন। ওয়াহিদ হাত ধরে টেনে বসালো। নিশাত হাতের দিকে তাকিয়ে বলল, কোনো চান্স মিস হতে দেন না। না, বউয়ের হাত ধরার জন্য আবার চান্স প্রয়োজন হয় নাকি? আমার নামের দলিল, আমার ঘরের, আমার রুমের বসবাস, তাকে ছোঁয়ার জন্য চান্স না, ওয়াহিদের ইচ্ছেই যথেষ্ট। নিজের নাম দাম দিয়ে এত অহংকার কেন আপনার? যখন তখন 1000 কিলো ওজন নিয়ে ওয়াহিদ, আবরার ওয়াহিদ বলে বলে আমার ঘাড়ের উপরে ফেলতে থাকেন। শাহরুখ খানেরটুকু বাদ রাখেন কেন? ওয়াহিদ আবার ওয়াহিদের সাথে বলেন, নাম তো সোনাই হোগা। আমার সব কিছুতে তোমার এত অ্যালার্জি কেন? থাকবে না? এত কষ্ট করে লেখাপড়া করে চাকরি করে আমরা ভাব ধরতে পারি না, আর বসেন তো বাপের অফিসে। এত ভাব আসে কোথা থেকে বলেন? ওয়াহিদ ফুস করে শ্বাস ফেলে বলল, আমার কোনো জিনিস তোমার পছন্দের তালিকায় আছে? একদম না। আবার পরেছেন সানগ্লাস। সানগ্লাস তো ঠিক আছে, ব্র্যান্ডের, তবে যখনই আপনার মুখের দিকে তাকাচ্ছি এটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। খোলেন, এক্ষুনি খোলেন। এত দামি একটা সানগ্লাস কোন সময় আমার হাতে ভেঙে যায়? আল্লাহ না করুক, আমার কাছে টাকা পয়সার অনেক মূল্য। ওয়াহিদ খুলল না, তবে উঠে দাঁড়ালে নিশাতও উঠতে উঠতে বলল, আপনি এসেছেন কেন? আমি বলেছি আপনাকে আসতে। ওয়াহিদ উত্তর দিল না। গত 3 দিন এই মেয়ে একেবারের জন্য তার ফোন ধরেনি। তখন তার ইচ্ছে করেছে সোজা গিয়ে তুলে নিয়ে আসি, তবে কত কষ্টে নিজেকে দমিয়েছে সে জানে। সে এক হাতে নিশাতের ব্যাগ আর এক হাতে নিশাতের হাত ধরেই বাস থেকে নামলো। নিশাত বিরক্ত নিয়ে বলল, এমন বাচ্চা পোলাপানের মতো হাত ধরে টেনে নিয়েছেন কেন? আপনার কি ধারণা আমি রাস্তাঘাটে চলাচল করতে পারি না? তুমি সব পারো নিশাত, বরং আমি যা পারি না তাও পারো, আর সেটাই ভয়। বলে নিশাতকে গাড়িতে বসালো। বসিয়ে ড্রাইভিং সিটে নিজেকে বসলো। বসতে নিশাত বলল, আজকে আপনার পেয়াদা কই? সবসময় তো বগলের তলায় নিয়ে ঘোরেন। ওয়াহিদ এক টান মেরে বলল, আমি আমার বউয়ের কাছে, তাই তাকেও পাঠালাম বউয়ের কাছে। আজকে না রিসেপশন, এর জন্য না এতদিন মরে গেলেন। এখন আবার এক একজনের বউয়ের জন্য এত মরে যাচ্ছেন কেন? আপাতত সেটা ক্যান্সেল।
যাক বাঁচলাম, এত ঢং আমার গায়ে সয় না। নেক্সট উইকে ধুর বলে হাই তুলল। ভোরে রওনা দিয়েছে, ঘুম ঘুম লাগছে। তার হাই দেখে ওয়াহিদ বলল, ঘুমালে খবর আছে। নিশাত ভ্রুকুচকে বলল, ঘুমালে খবর আছে মানে কি? আমি এখন নিজের ইচ্ছা ঘুমাতেও পারবো না? না তো কি করব? বসে বসে আপনার চেহারা দেখবো? দেখতেও তো পারো। নিশাত মুখ বাঁকালো, বাকিয়ে জানালার দিকে একটু কাত হলো। তার ঘুমের কোনো ইচ্ছা ছিল না, তবে খবরের কথা শুনে ঘুম তো অবশ্যই দরকার। সে আরাম করে শুলো। শুতে শুতে বলল, গুড নাইট আবরার ওয়াহিদ, নাম তো শোনাই হোগা। ওয়াহিদ ঠোঁট টিপে হাসলো। হেসে এমন এক ইউটার্ন নিল, নিশাত এক ছটকায় ওয়াহিদের গায়ে উপরে এসে পড়ল। ওয়াহিদ সাথে সাথে এক হাতে চাপটে ধরল। নিশাত স্তব্ধ হয়ে আছে। স্তব্ধ হয়ে বলল, একবার অ্যাক্সিডেন্ট করে মন ভরেনি? ভরেছিল, তবে তুমি বললে আবার হানিমুনের জাহান্নামে যাবে। ব্যবস্থা তো করতে হবে, তাই না? বইয়ের স্পেশাল চয়েস বলে কথা। নিশাত দাঁতে দাঁত পিষল। ওয়াহিদ সেই দিনের মতোই আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ালো। নিশাত আগের মতোই বলল, এই না, শরীর লাগবে না? ওয়াহিদ নিশাতের আস্তে করে সিটে বসিয়ে দিল। দিতে দিতে বলল, লাগলো কোথায়? এটা তো মহব্বত ছিল। এত কিছু বোঝো আর কোনটা মহব্বত এটা বোঝো না? চটাং চটাং উত্তর দেওয়া নিশাত আজ উত্তর দিল না। আগের মতোই কাত হয়ে জানালার দিকে তাকালো। স্বচ্ছ আকাশের রোদ ঝিলমিল করছে। সেই ঝিলমিল করা রোদের দিকে এক পলকে তাকিয়ে রইল। তাকাতে তাকাতেই চোখ বন্ধ করতেই চোখের সামনে ভাসলো সেই 11 বছরের নিশাত। ঝুম বৃষ্টি, কারেন্ট নেই, অন্ধকার রাত। সে অন্ধকার ঢেলে সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে যাচ্ছে। জোরে জোরে কড়া নাড়ছে আর কেঁদে কেঁদে চিৎকার করে বলছে, দরজা খোলো আন্টি, দরজা খোলো, মা মরে যাচ্ছে। নিশাত সাথে সাথে চোখ খুলে ওয়াহিদ যেখানে ঠোঁট রেখেছে সেখানে হাত দিয়ে মুছে ফেলল। সুবর্ণার চোখটা লেগে গিয়েছিল। ঘুমটা ছুটে গেল দরজার কারো নখ পড়তে। সে চোখ খুলে দেখল নিশাত দাঁড়িয়ে আছে। তাকে চোখ খুলে তাকিয়ে দেখে ভেতরে এসে গদগদ হয়ে বলল, এখন কেমন আছেন মা? এটা কোনো কথা? শুকনো মাটিতে পড়ে মাথা ফাটিয়েছেন। দেখো তো কাণ্ড। এই কথা শুনে কি আর টেকা চায় বলেন? খেতে পারি না, ঘুমোতে গেলে বুক ধড়ফড় করে। আহারে বয়স্ক মানুষ, এ বয়সে হাড্ডি ভাঙলে আর জোড়া লাগে? সারা জীবনের জন্য কুকুরকু। ও তো আল্লাহর রহমত মাথার উপর দিয়ে হালকা গেছে। 4 দিনের কোর্স, 3 দিনে কোনো রকম করে দৌড়ে এলাম। জানে পানি আছে আমার? এই যে এখন আপনাকে দেখে একটু আত্মাটা ঠান্ডা হলো। সুবর্ণা উত্তর দিল না। সে নিশাতের দিকে তাকে এক পলকে তাকিয়ে রইল। তখনই আফসানা হক এলেন। মেয়ের এই অবস্থা তারা না এসে পারে। সে ধীরে ধীরে মেয়ের পাশে বসে বললেন, এত ঢঙের অভিনয় ট্রেনিং কে দিয়েছে? তোমার মা। নিশাত আগের মতোই বলল, কি যে বলেন না নানু, সে যদি এত ছলাকলা অভিনয় জানতো তাহলে আজ তার এই দশা হয়? তা ঠিক, বেটা মানুষকে বাঁধতে ছলাকলাই লাগে। এই যে কি সুন্দর আমার নাতিকে বেঁধে রেখেছ, বউ যা বলে তাই ঠিক। আপনাদের মতো পারি কই নানু, শুধু জামাইরে হাতে রাখলে চলে? রাখতে হয় পুরো গোষ্ঠীকে, যেমন মা রাখেন। ইস, কত কিছু শেখার আছে তার কাছ থেকে। চুপ করো অপয়ামে কোথাকার। বাড়িতে আসতে না আসতেই ধ্বংস শুরু হয়েছে। তোমার জন্য, আমার মেয়ের জন্য আজ এই অবস্থা। নিশাত শান্তভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সব সময়ের মতো হাসলো। হেসে বলল, একদম ঠিক। মানে আপনি একদম ঠিক বলেছেন নানু। আমি হয়তো অপয়া বলেই চোখের কোণা মুছলেন। সুবর্ণা আগের মতোই তাকিয়ে রইল। ওনার কোণা দিয়ে মুছা চোখের কোথাও পানির ফোঁটাও দেখা গেল না, বরং তার জন্য এসব হওয়ায় সুবর্ণার কাছে খুশি খুশি মনে হয়। তাই যেমন ছিলেন তেমনি রইলেন, তবে আজ এতটুকু রাখলেন না। তখনই সুন্দর মতো একটা মেয়ে ট্রে করে স্যুপ নিয়ে এলো। সুবর্ণের পাশে বসে বলল, উঠো তো খালামণি, ওষুধের সময় হয়েছে। স্যুপটা খেয়ে ওষুধটা খেয়ে নাও, তা না হলে ওয়াহিদ ভাই কিন্তু খুব রাগ করবেন। আমাকে পই পই করে বলেছেন একটু 19-20ও যেন না হয়। সুবর্ণা হেসে উঠে বললেন, তার চোখ মুখ থেকে এখন খুশির ঝিলিক
ছলকে ছলকে পড়ছে। সে পড়ার মাঝেই বললেন, নিশাত, এটা লামিয়া, আমার চাচাতো বোনের মেয়ে। ওই যে একদিন বললাম, ওয়াহিদের জন্য আমার খুব মনে ধরেছে। তবে কপাল, বাবা মা ছেলে মেয়েকে সবসময় দিতে চায় বেস্ট জিনিস, আর ছেলে মেয়েরা যাক সেসব বলে আর লাভ কি। মেয়েটা আমার কথা শুনে দৌড়ে এসেছে। এই 3 দিন আমি তো ভালোই পুরো সংসারটা আগলে দিয়েছে। আর তোমার একটু ফোন করাও সময় হলো না। যাক, হয়তো আমার ছেলেই নিষেধ করেছে, না পেয়ে বউ পেয়েছে, তার জন্য 7 খুন মাফ। বলে সুপের বাটি এগিয়ে নিলেন, মুখে তুলে বললেন, ইস, তোর হাতের তুলনা হয় না রে মা, বেঁচে থাক, আল্লাহ মনের সব আশা পূরণ করো। নিশাত আগের মতোই হাসলো, হেসে বলল, ভালো আছো লামিয়া? লামিয়াও হাসলো, হেসে বলল, একদম। নিশাতের বিবাহিত জীবনের এক এক সকাল হচ্ছে এক এক রকম। জীবন তো না যেন স্টার জলসার সিরিয়াল। আজকে সকাল হলো ওদি গুণধারী লামিয়ার সুন্দরীর গুণ দেখে। সে নাস্তা টাস্তা বানিয়ে একাকার করে ফেলেছে। আর তার শাশুড়ি মা অর্ডার দিয়েছে আজকে সবাই একসাথে খাবে। কখন বাঁচেন মরেন, তাই যখন সবাই বাসায় থাকবে একসাথেই খাবেন। নিশাত এসে বসেছে সবার আগে। এই বাড়িতে আর যাই হোক, ঘুম ভালো হচ্ছে। খেয়ে দিয়ে কমফোর্টার জড়িয়ে শুতেই ঘুম। অবশ্য অতীত ইতিহাস ঘাটলে ঘুমের সমস্যা আর কখনো ছিল না। তবে অচেনা বাড়িতে একটু উপর নিচ হওয়ার কথা, তবে সেই রকমও কিছু হচ্ছে না। তাই ঘুমায়ও আগে, উঠেছেও আগে। সে উঠেই বসেছে ড্রয়িং রুমে। আজকে তার অফিস নেই, একদিন রেস্ট। কালকে থেকে আবার শুরু হবে। তবে আজকের দিন মাটি করার অবশ্য কোনো ইচ্ছে নেই। সজল ভাইয়ের সাথে বের হবে, জায়গা দেখা হয়েছে, সে গিয়ে কনফার্ম করবে। বাকি যা আছে সব দায়িত্ব সজল ভাইয়ের। সুবর্ণাও তার পাশেই বসা। আজকে তাকে পুরাই ঝরঝরে লাগছে। দেখে মনে হচ্ছে ফুরফুরে মেজাজেও আছেন। থাকবে না কেন, বোনের মেয়ে এনে এমন ভাব নিচ্ছেন তুপ নিয়ে এসেছেন। আরে বাবা, তুপ নিয়ে আয় আর বোম নিয়ে আয়, নিশাতের কি সেই ওল্ড ফ্যাশন শাশুড়িগিরি। আরে বাবা, কোনো বউ এখন রান্নাঘর যায়? আর সেও কোনো গুড বউ হওয়ার জন্য মরে যাচ্ছে না। মরে যাক আর না যাক, তার ধারণা সে যতক্ষণ সামনে থাকে পা থেকে মাথা পর্যন্ত তাকে পুরো স্ক্যান করতে থাকে। এত করিডোরে লাভ কি? যত তীক্ষ্ণ নজরেই তাকাও, মানুষের ভেতর তো আর দেখা সম্ভব না। যদি হতো, কেঁপে উঠতে গো শাশুড়ি মা। আপনার জামানায় আপনি বুনো উল থাকলে আমি আমার জামানায় বাঘাতে তুল, ইতিহাস সাক্ষী। পুরাতন যত শক্তিশালী হোক, নতুন প্রজন্মের কাছে হার মানতেই হয়। তুমি রান্না বান্না কিছু জানো? নিশাত গলে গিয়ে বলল, জি না মা, আমি জানি না। জানোটা কি? শুধু চটাং চটাং জবান চালাতে? এক হিসেবে বলতে গেলে সেই রকমই। কেন, সুলতানা কিছু শেখায়নি? জি না। দুঃখের হিসেব নিকেশ করে কুল পায় না, মেয়ের দিকে নজর দেবে কি? তা ঠিক। দিন দুনিয়ার কোনো জিনিসের প্রতি তার নজর ছিল না, নিজেও তো কোনো কাজের ছিল না। দুনিয়ার চেনার খবর নেই। একজনের হাত ধরে আরেকজনের ঘাড়ে এসে বসা। শেখালাম তো সব বলে বলেই। জি অবশ্যই। তবে যত যত্ন করে অন্যের বউকে শিখিয়েছেন, তত যত্ন করে যদি নিজের মেয়েকে শেখাতেন, অন্তত স্বামীর মনের মতো হতো। কিছু শেখাই আর না শেখাই, জামাইকে কিভাবে ধরে রাখতে হয় সেটা ঠিকই শিখিয়েছি। একদম ঠিক। অন্যের জামাইকে কিভাবে টানতে হয় সেটাও শিখিয়েছেন। সুবর্ণা কঠিন চোখে তাকালো। নিশাত দেখেও দেখল না। নির্নিত এসে আস্তে করে তার পাশ ঘেঁষে বসলো। নিশাত হেসে নাক টিপে দিল। তার সাথে সাথে মাহফুজ এলো। আসতেই সুবর্ণা বলল, নিশাত যাও, লামিয়ার সাথে হাতে হাতে একটু হেল্প করো। একা একা করছে, দেখতে কেমন দেখায়। নিশাত উঠে গেল। 2 মিনিটের মাথায় আবার ঘুরে এলো। হাতে তার চায়ের ট্রে। রাখতে রাখতে বলল, সে একাই 100 মা, তার নাকি কোনো হেল্প লাগবে না। বলে হেসে মাহফুজের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল। মাহফুজ হেসে চায়ের কাপ হাতে নিল। সকালে 1 কাপ চা ছাড়া তার দিন ভালো যায় না। এ কয়েকদিন কি সুন্দর খেয়াল রেখেছে। আর তার বউ বলতেও পারবে না কি খায় না খায়। সুবর্ণা থমথমে মুখে বসে রইল।
চেঁচিয়ে এক কাজের লোককে বলল নিতুকে টেনে তুলতে। বেয়াদবের বেয়াদব, জামাই অফিসে যাবে তার খবর নেই। মাহফুজ শাশুড়ির আচরণে অবাকই হলো। তিনি তার ছেলে মেয়ে বলতে অন্ধ, তাদের কোনো কিছুই কোনো দোষ নেই। তাই অবাক হয়েই বলল আমাকে ফিরতে হবে মা। শোভনা সবসময় মাহফুজ ফিরতে চাইলেও দুই একদিন এমনিতেও জোর করেই রাখেন। আজকে হেসে বলল বিয়ের ঝামেলা গেলে নিতুকে এসে নিয়ে যেও। আমি বিয়ে বেয়ানের সাথে কথা বলে নেব, তারা যেন আগেই আসে। মাহফুজ এবারও অবাক হলো। নিশাদ ঠোঁট টিপে হাসলো, হেসে দেখলো নিতু ঘুম ঘুম চোখেই হেলে তুলে নামছে। সে সাথে সাথে মুখ কালো করে বলল এটা কেমন কথা বলেন মা? দুদিন পরে রিসেপশন, এখন কেন ভাইয়া চলে যাবে? জামাই মানুষ, সে থাকবে সবার আগে, আপনি তাতে যেতে দিচ্ছেন কিভাবে? নিতু ঘুম উঠে গেছে। সে ভ্রু কুঁচকে এগিয়ে বলল কি হয়েছে? সুবর্ণা কি আর সুযোগ আছে? নিশাদ সাথে সাথেই বলল ভাইয়া নাকি চলে যাবে, মা একটু থাকার জন্য বললেও না। আবার বলেছে বিয়ের ঝামেলার শেষে নিতুকে এসে নিয়ে যেতে। কেন মা, নিতুকে আমাদের উপরে এতই বোঝা? নিশাদের কথা শেষ হতে দেরি, নিতুর কথা ধরতে দেরি হয়নি। তুমি এসব বলছো মা? নিতু চুপ। ওহ, আমি চুপ? বোঝা হয়ে গেছি আমি, আর আমার জামাই এখন পর? মাহফুজ এগিয়ে বলল এরকম কিছু না নিতু। তো কি রকম? এটা আমার বাবার বাড়ি, এখানে আমি যেমন মন চায় থাকবো। আমাকে ডেকে তোলা হলো কেন? কেন আমাকে এই কথা বলল? কেন আমাকে নিয়ে যেতে বলল? নিশাদ আবার মুখ খুলতে যাচ্ছিল। সুবর্ণার সাথে সাথে হাত তুলে থামালেন। এই মেয়ের মুখ না জানি কবে সে নিজ হাতে সেলাই করে দেয়। তাই বিরক্ত চেপে বললেন এমন কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। লামিয়া অনেক কষ্ট করে নাস্তা তৈরি করেছে, আমরা সবাই একসাথে খাবো। তোমার লামিয়া বাবুর রান্না তুমিই খাও, ঢং দেখে আর বাঁচি না। নাস্তা তৈরি করেছে, কে করতে বলেছে ওকে? কাজের লোক নেই? লামিয়া মুখ অপমানে থমথম হয়ে গেল। তার কোনো দরকার আছে এসব করার? খালামণি মাকে কি বলেছে কে জানে, ঠেলে পাঠালো। সুবর্ণা শ্বাস ফেলল। এই মেয়েকে তিনি সত্যি বেয়াদব বানিয়ে ফেলেছে। বড় ভাইয়ের মুখের উপরে কথা বলেছে, তখন কিছু বলিনি, সেই বলা এখন নিজের উপরে পড়েছে। সে মাহফুজের দিকে তাকিয়ে বলল বাবা আসো নাস্তা করব। আর এসবের জন্য আমি সত্যিই দুঃখিত। মাহফুজ আছে স্তব্ধ হয়ে। কি থেকে কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই স্তব্ধ হয়ে বলল না মা, আজকে আর নাস্তা করার সময় হবে না, আপনারা বরং করুন, আমাকে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে বলেই বেরিয়ে যেতে গেল। নিশাদ আফসোস মাখা কণ্ঠে বলল আহারে জামাই মানুষ, লজ্জা পেয়েছে। মেয়েদের জীবনই এমন, বিয়ের পরে না থাকে মা বাপ, না থাকে বাপের বাড়ি, সবই পর, শুধু সময়ের অপেক্ষা। নিতু আবার ফুঁসে উঠল। ফুঁসে তার মাকে বলল মাহফুজ যদি রাগে আর না আসে আমি আগুন জ্বালিয়ে দেব বলে দিলাম। তুমি একদম ভেবো না নিতু, এই দায়িত্ব আমার। আমি থাকতে ভাইয়া রাগ করে আসবে না, এটা হতেই পারে না। আমি দরকার পড়লে অফিসে গিয়ে নিজে নিয়ে আসবো। সুবর্ণা আগুন চোখে তাকালো। নিশাদ অসহায় মুখ করে তাকালো, যেন ভয় পেয়ে গেছে। নিতুর আগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেল। সুবর্ণা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে কোথা থেকে কি হলো সে ভেবে পেল না। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নাস্তার কথা তার মাথাও রইল না। ধীরে ধীরে উপরে গেলেন, আর যেতে যেতেই নিশাতের দিকে আবার ফিরে তাকালেন। অনেক অনেক দিন পরে সে রাগে থরথর করে কাঁপতে লাগলেন। আর তার রাগের এক সমস্যা, রাগলে না কাউকে চোখে দেখে, না হিতাহিত জ্ঞান থাকে। সবাই যেতেই নিশাদ লামিয়ার দিকে তাকালো, একটু হেসে বলল মন খারাপ করো না লামিয়া, কেউ না থাক আমি আছি না বলেই টেবিলে গিয়ে বসলো। খাবার এগিয়ে নিতে নিতে বলল জায়গা বুঝে গুণ দেখাতে হয় লামিয়া। অপাত্রে ঘি ঢালো আর মধু, কোনো কাজে আসবে না। লামিয়া নিতুর মতো হনহনিয়ে চলে গেল। নিশাদ ঠোঁট টিপে হাসলো, হেসে আরামসে বসে বসে নাস্তা করলো। এক কাপ চা নিয়ে গুনগুন করে রুমে এলো। ওয়াহিদ সেই আগের মতোই শুভ্র চাদরে কুশন বুকে চেপে শুয়ে আছে। নিশাদ এসেছে পর থেকে এখানেই ঘুমাচ্ছে সে। ঘুমাক, ভাব বেশি হলে এই দশাই হয়। নিশাদ গুনগুন করতে করতে পর্দা টেনে সরালো।
এইবারে আরও শান্ত আর সহ্য হয় না। আর এত আরামের ঘুম। ওয়াহিদ চোখ মুখ কুঁচকেই বলল, পর্দা টানো নিশাত। না। কেন? এমনি। ওয়াহিদ ওপাশে ফিরে শুলো। কুসুম মাথার উপরে চাপল। নিশাত হাসল। হেসে এক গাদা কাগজপত্র ছড়িয়ে ছিটে খাটে বসল। কতক্ষণ কাজ করলো কে জানে। তার ধ্যান ভাঙল ফোনের শব্দে। ফোন করেছে সজল ভাই। সে হেসে রিসিভ করলো। করে কানে রাখতে হাসিটা মলিন হলো। মুখটা হলো শান্ত, টলমলে, দিঘির মতো। ফোন রেখে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর শান্তভাবে ফোন পার্সটা নিয়ে রুম থেকে বেরোলো। যেতে যেতে একবার সুবর্ণার দরজার দিকে তাকালো। তাকে শান্তভাবে বেরিয়ে গেল। সে বেরোতে ওয়াহিদের ফোন বাজলো। ঘুম ঘুম চোখে রিসিভ করলো। করতেই চোখ খুলল। খুলতে দেরি, উঠতে দেরি হয়নি। গায়ে তার ঘরোয়া সিম্পল টি শার্ট, ট্রাউজার, সেগুলোর পরেই দৌড়ে বেরোলো। নিশাত রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছে। এটা অভিজাত এলাকা, রিক্সা পাওয়া যাবে না। দারোয়ান দৌড়ে ড্রাইভারকে বলতে বলতে সে বেরিয়ে এসেছে। তার হাঁটার মাঝে ওয়াহিদ গাড়ি নিয়ে এলো। নিশাত দেখেও দেখলো না। ওয়াহিদ গাড়ি রেখে নিজেই বের হয়ে এলো। এসে হাত ধরতে গেল। নিশাত হাত সরিয়ে শান্তভাবেই বলল, আপনার মায়ের অ্যাক্সিডেন্টে যেমন আমি ছিলাম না, খোঁজখবরও নেইনি, তাই আমার মায়ের কাছ থেকেও দূরে থাকুন। ওয়াহিদ এগিয়ে হাত ধরে বলল, আমি কোনো বিনিময়ের জন্য তোমাকে বিয়ে করিনি। আমার জন্য রাখতে হবে, আমার জন্য অপেক্ষা করতে হবে, আমার সেবা করতে হবে, এসব কোনো কিছুই আমার দরকার নেই। তোমার ইচ্ছে হলে করবে, না হলে নেই। আমারটুকু তো আমি অবশ্যই করব। নিশাত হাসল, তাচ্ছিল্যের হাসি। এসে হাত ছাড়িয়ে নিয়ে নিজেই গাড়িতে উঠে বসলো। সুলতানা বের হয়েছিল সবজি নিতে। সাইডেই তো ছিল। কোথা থেকে কোথায় সিএনজি এসে দিল ধাক্কা। সে উল্টে পড়ল। বেশি আঘাত অবশ্য পায়নি, তবে পড়ার জন্য মাথায় একটু আঘাত পেয়েছে। নিশাত ডাক্তারের সাথে কথা বলে মায়ের কাছে এলো। এসে অবশ্য কিছু বলল না, শান্ত চোখে তাকিয়ে রইল। সুলতানা মেয়ের হাত ধরে বলল, তোর চোখে পানি আসে না কেন রে নিশাত? ওই দেখ সাবা হাপুস নয়নে কাঁদছে। মায়ের জন্য এতটুকু মন পড়ে না বুঝি? না মা, পড়ে না। কারো জন্যই না, আমার জন্যও না। না। কেন? ভালোবাসলে ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস রাখতে হয়। আমি রাখিনি। না। সুলতানা হাসলো। হেসে বলল, তুই রাখিস? আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তুই করছিস না। আমি করিও না মা, তাই তো কাঁদি না। দেখো না, তোমার মেয়ে শুধু হাসে আর হাসে। সুলতানা মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর প্রথমবার ওয়াহিদের নিচে থেকে কাছে ডাকলেন। ডেকে পাশে বসিয়ে বললেন, মেয়ের জামাইয়ের কাছে সব মায়ের চাওয়া থাকে, মেয়েটাকে সবসময় হাসি খুশি রাখো। তবে তোমার কাছে আমার চাওয়া রইল, আমার মেয়েটা একটু কাঁদুক, প্রাণ ভরে কাঁদুক। কেটে কেটে তার বুকের জমানো বরফ গলে নিঃশেষ হোক। ওয়াহিদ সুলতানার হাত মুঠো পড়ে নিশাতের দিকে তাকালো। আর নিশাত তার মতোই চোখ ফিরিয়ে নিল।